একটু কাছে এসে বসুন। আগুনের আঁচটা নিভে আসছে, তাই না? আজ আমরা কোনো তত্ত্ব বা জ্ঞান নিয়ে আলোচনা করব না। আজ এই রাতের অন্ধকারে পাহাড়ে হাওয়ায় আপনাদের শোনাব এক পুরনো আখ্যান। নাম দেওয়া যাক খালি সিট এবং ভুলে যাওয়া বন্ধু। এটা একটা অদ্ভুত লোককথা, বুঝলেন? শুধু ভূতের গল্প ভাবলে ভুল করবেন। এটা আসলে আমাদেরই স্মৃতির এক ভয়ঙ্কর আয়না। তো চলুন শুরু করা যাক। দেখি ভুলে যাওয়ার মাসুল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। লোকে কি বলে জানেন? অতৃপ্ত আত্মারা নাকি ফেরে তাদের অসমাপ্ত কাজের জন্য। কিন্তু যদি ব্যাপারটা একেবারে অন্যরকম হয়, একটু ভাবুন তো, যদি তারা এই কারণে ফিরে আসে কারণ আমরা ভুলে গেছি যে তারা কোনোদিন বেঁচে ছিল, মানে মৃত্যুর কারণে নয়, আমাদের এই ভুলে যাওয়ার কারণেই তাদের ফিরে আসা। যখন কেউ আমাদের ছেড়ে চিরতরে চলে যায় আর আমরা তাকে মন থেকে একদম মুছে ফেলি, তখন ওই শূন্যস্থানটা ঠিক কিভাবে পূরণ হয়? আজকের এই গল্পটার ভাজে ভাজে ঠিক এই হাড়হিম করা প্রশ্নটাই লুকিয়ে আছে। তো গল্পের শুরুটা ঠিক কোথায় জানেন? গোধূলির আলোয় পাহাড়ের দিকে ছুটে চলা একটা ট্রেনে 3 বন্ধু, অর্জুন, রাফি আর দেব, অনেক দিন পর একটা ট্রিপের প্ল্যান করেছিল তারা। ওই আর কি, রোজকার একঘেয়েমি থেকে একটু মুক্তি। অর্জুন ছেলেটা আবার একটু চুপচাপ গোছের, সবকিছু বড্ড খুঁটিয়ে দেখে। রাফি তো নার্ভাস হলেই বকবক করতে শুরু করে, আর দেব সে একদম প্র্যাকটিক্যাল ছেলে, ভূত প্রেত এসব একেবারেই বিশ্বাস করে না। কিন্তু প্রথম অদ্ভুত খটকাটা লাগলো তখনই। ওদের কামরায় সিট ছিল 4টে, অথচ টিকিট কাটা হয়েছিল মাত্র 3 জনের। রাফি তো হেসেই উড়িয়ে দিল, বলল, আরে ভালোই তো হলো, বেশ পা ছড়িয়ে বসা যাবে। জানালার ধারের ওই চতুর্থ সিটটা তখনও ফাঁকাই পড়েছিল। অন্তত তাদের তো তেমনই মনে হয়েছিল। ট্রেন তো ছুটছে, কামরার আলোটা হঠাৎ একবার টিম করে নিভে আবার জ্বলে উঠল। অর্জুনের চোখ কিন্তু বারবার ওই খালি সিটটার দিকেই যাচ্ছিল। ওর কেন যেন মনে হচ্ছিল সিটটা হয়তো অন্য কারো নামে বুক করা, কিন্তু রাফি জানালো যে সে নাকি 2 বার চেক করেছে, সিট একদম খালি। ঠিক সেই সময়েই চাওয়ালা এলো। চাওয়ালা জিজ্ঞেস করলো কটা চা লাগবে, আর দেব বলল 3টে। তখনই চাওয়ালার কপালে একটা গভীর ভাঁজ পড়ল। সে সরাসরি ওই খালি সিটটার দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, কিন্তু এখানে তো একজন বসেছিল। রাফি একটু হেসে ব্যাপারটা হালকা করতে চাইল, কিন্তু চাওয়ালা একটুও হাসল না। সে ধীর পায়ে সেখান থেকে চলে গেল, আর তার সাথে সাথে অর্জুনের মুখের হাসিটাও যেন একদম মিলিয়ে গেল। রাত বাড়ছে। ট্রেনের বাইরের পৃথিবীটা তখন শুধুই ঘুটঘুটে অন্ধকার। সময় তো কাটাতে হবে, তাই রাফি একটা তাসের প্যাকেট বের করল। শুরু হলো খেলা। কিন্তু এখানেও একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। অর্জুন বারবার হারছিল। ওর খেলা খারাপ হচ্ছিল হলে নয়, বরং ওর মনে হচ্ছিল সে প্রতিবারই ঠিক ভুল তাসটাই তুলছে, যেন কেউ আগে থেকেই তার চালগুলো জেনে বসে আছে। হঠাৎ অর্জুনের কেমন একটা সন্দেহ হলো। সে তাসগুলো গুনতে শুরু করলো, আর গোনার পর 53। হ্যাঁ, 53টা তাস। একটা বান্ডেলে তো 52টা তাস থাকার কথা, তাই না? তাহলে এই 53 নম্বর তাসটা এলো কোথা থেকে? রাফি আর দেব ভাবল অর্জুন বোধহয় গুনতে ভুল করেছে, কিন্তু না, আসলে কোনো ভুল ছিল না। ওই অতিরিক্ত তাসটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না। তাসটা ছিল ভীষণ পুরনো আর ছেঁড়া, আর তার উপর ফিকে হয়ে আসা কালিতে একটা নাম লেখা ছিল, অমন। এই নামটা শুনে 3 বন্ধুর কেউই কিন্তু কাউকে চিনতে পারল না। দেব একটু বিরক্ত হয়েই বলল তাসটা জানলা দিয়ে ফেলে দিতে, হয়তো আগের কোনো যাত্রী ভুলে ফেলে গেছে। কিন্তু অর্জুন, ও যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিল। ও তাসটা না ফেলে নিঃশব্দে নিজের পকেটে রেখে দিল। কেন রাখলো সেটা হয়তো নিজেও তখন বুঝতে পারেনি। সত্যি বলতে কি, অতীত থেকে আসা এটাই ছিল প্রথম কোনো স্পষ্ট সংকেত। ভয়টা কিন্তু হঠাৎ করে আসেনি, ধীরে ধীরে ওদের গ্রাস করছিল। ওই যে গোধূলিতে শুরু হয়েছিল একটা সাধারণ খালি সিট আর চাওয়ালার একটা খটকা লাগানো কথা দিয়ে, এরপর মধ্যরাতে নামবে এক অদ্ভুত ফিসফিসানি, আর পরের দিন সকালে গিয়ে জট পাকাবে একটা জলের বোতল নিয়ে। এই সময়রেখাটা আসলে একটা যুক্তিবাদী মন থেকে ধীরে ধীরে এক অতিলৌকিক আতঙ্কের জগতে ঢুকে পড়ার নিখুঁত মানচিত্র। তো চলুন দেখা যাক মধ্যরাতে ঠিক কী ঘটেছিল সেই কামরায়। মধ্যরাত। ট্রেনটা তখন কোনো এক অজানা কারণে বড্ড ধীরে ধীরে চলছিল। কামরার আলো একদম ম্লান। রাফি আর দেব গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু অর্জুনের চোখেই ঘুম নেই। ওর কেবলই মনে হচ্ছিল ওই অন্ধকারে কেউ একজন ওই খালি সিটটায় বসে আছে আর এক দৃষ্টে তাকেই দেখছে। ও সাহস করে তাকাতেই দেখল সিটটা খালি, কিন্তু কুশনটা সামান্য দেবে আছে।
ঠিক যেমন কেউ বসে থাকলে হয়। অর্জুনের গলাটা শুকিয়ে এলো। তখনই ও শুনতে পেল একটা ফিসফিসানি, একদম ওর কানের কাছে। ভারী শ্বাসের শব্দের সাথে কেউ একজন ডাকল, অর্জুন। ও চমকে পেছনে তাকালো, কিন্তু কেউ কোথাও নেই। পরের দিন দুপুরে ওরা পৌঁছালো পাহাড়ের কোলে সেই নির্জন ছোট শহরটায়। জায়গাটা ছিল বড্ড ঠান্ডা আর কেমন যেন অদ্ভুত রকমের শান্ত। ওরা একটা খুব সাধারণ সস্তা হোটেলে উঠল। ওদের রুম নাম্বার ছিল 203। আর জানেন, এখানেই সেই পুরনো অসঙ্গতিটা আবার ফিরে এলো। ওরা চেক ইন করেছে 3 জন, কিন্তু রুমে বিছানা পাতা আছে 4টে। অর্জুন নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, আবার? জানালার ধারের ওই চতুর্থ বিছানাটা ছিল অগোছালো, ঠিক যেন কেউ মাত্র ওখান থেকে ঘুম থেকে উঠে গেছে। আতঙ্কের একটা অদৃশ্য জাল যেন ওদের চারপাশ থেকে ঘিরে ধরছিল। সেই রাতে হোটেলে কিন্তু কেউই শান্তিতে ঘুমোতে পারছিল না। রাফি আর দেব দুজনেই যেন ঘরের ভেতর কারোর পায়ের শব্দ পাচ্ছিল। আর অর্জুন, সে একদম চুপচাপ। সময়টা খেয়াল করবেন, ঠিক রাত 2:17। এই সময়টা কিন্তু কোনো সাধারণ সময় নয়। ঠিক এই সময়ে 3 জন বন্ধু একেবারে একসাথে চমকে ঘুম থেকে উঠে পড়ল। ঘরের ভেতরে তাপমাত্রা যেন হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেছে। আর ওদের 3 জনেরই চোখ গেল সেই চতুর্থ বিছানাটার দিকে। চাদরের নিচে স্পষ্ট কেউ একজন শুয়ে আছে। শুধু শুয়েই নেই, চাদরটা নড়ছে, কেউ যেন ভারী শ্বাস নিচ্ছে সেখানে। দেব আর নিজেকে সামলাতে না পেরে এক ঝটকায় চাদরটা টেনে সরিয়ে দিল। কিন্তু বিছানাটা সম্পূর্ণ খালি, সেখানে কিচ্ছু নেই। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে কল খুলে জল পড়ার শব্দ আসতে শুরু করলো। ওরা পা টিপে টিপে বাথরুমে উকি দিতেই দেখল, আয়নার বুকে জমে থাকা বাষ্পের ওপর কেউ যেন আঙুল দিয়ে লিখে রেখে গেছে এই হাড় হিম করা কথাটা, তোমরা আমাকে ভুলে গেছো। এই একটা বাক্য প্রমাণ করে দিল ওদের সাথে যা কিছু ঘটছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো পুরনো ক্ষোভ, কোনো এক গভীর অভিমান। পরের দিন সকালে যখন স্থানীয় এক বয়স্ক মানুষের সাথে ওদের কথা হলো, তখন এই ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে এলো। অমন, সে কিন্তু কোনো অপরিচিত আত্মা নয়, সে ছিল ওদেরই বন্ধু। অনেক বছর আগে এরকমই এক ট্রেন সফরে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় অমন মারা যায়। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? সময়ের সাথে সাথে তার এই 3 বন্ধু তাকে শুধু পেছনে ফেলেই আসেনি, তারা তাকে নিজেদের মন থেকে পুরোপুরি মুছে ফেলেছিল, যেন অমন বলে কেউ কখনোই পৃথিবীতে ছিলই না। গল্পের দৃষ্টিভঙ্গিটাই এবার পুরো বদলে যায়। ওরা যে বারবার বলছিল আমরা 3 জন বন্ধু, এটাই ছিল ওদের সবচেয়ে বড় বিভ্রম। ওরা কোনোদিনও 3 জন ছিল না, ওরা সবসময় 4 জনই ছিল। অর্জুন যখন পকেট থেকে সেই অমন লেখা ছেঁড়া তাসটা বের করল, ওর মস্তিষ্কের বদ্ধ দরজাগুলো যেন এক এক করে খুলতে শুরু করল। ওর মনে পড়ে গেল অমনের মুখ, ওদের একসাথে কাটানো সেই পুরনো দিনগুলো। ওরা ওদের প্রিয় বন্ধুকে ভুলে গিয়ে যে চরম অপরাধটা করেছিল, তার ঋণ শোধ করার সময় এবার এসে গেছে। ঠিক পরের রাতে ঘড়িতে যখন আবার সেই 2:17 বাজল, দরজায় একটা মৃদু টোকা পড়ল। অর্জুন গিয়ে দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে অমন, মুখে সেই চেনা হাসি। অর্জুন কান্নায় ভেঙে পড়ে ওর কাছে ক্ষমা চাইল। তখন অমন একদম শান্ত গলায় বলল, আমি সবসময় ছিলাম রে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানেন? পেছনের বিছানায় বসে থাকা রাফি আর দেব কাউকে দেখতে পাচ্ছিল না। ওরা অবাক হয়ে জিজ্ঞেস করছিল অর্জুন কার সাথে কথা বলছে। অমন শুধু হাসল আর বলল, ওরা আবার ভুলে গেছে। অন্ধকার যখন আরও ঘনীভূত হল, তখন ঘরের বাতাসে একটা শীতল ফিসফিসানি শোনা গেল, যদি ওরা ভুলে যায় তুই থাকবি। এটা কোনো সাধারণ কথা নয়, এটা হলো স্মৃতির এক ভয়ঙ্কর চুক্তি। যেহেতু রাফি আর দেব এখনও অমনকে মনে করতে পারেনি, তাই তাদের এই ভুলে যাওয়া শূন্যস্থানটা পূরণ করতে কাউকে না কাউকে তো যেতেই হবে। নিয়তির এই নিষ্ঠুর খেলায় যে বন্ধুটা মনে করতে পারল, তাকেই হয়তো চোকাতে হবে বিস্মৃতির এই চরম মূল্য। পরের দিন সকালে যখন সূর্যের আলো ফুটল, 203 নম্বর রুমের দৃশ্যটা কিন্তু বদলে গেছে। ঘরে এখন মাত্র 3টে বিছানা, আর বন্ধু আছে 2 জন, রাফি এবং দেব। অর্জুন কোথাও নেই, ওর কোনো জিনিসপত্র নেই, যেন ও হাওয়ায় মিলিয়ে গেছে। রাফি আর দেব অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওরা বুঝতে পারছিল না অর্জুন কোথায় গেল বা কেনই বা ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্ধকার তার পাওনা ঠিকই আদায় করে নিয়েছে। গল্পটা কিন্তু এখানেই শেষ হলো না। ফেরার পথে রাফি আর দেব যখন আবার ট্রেনে বসল, সেই একই চাওয়ালা এলো। দেব যখন 3টে চায়ের কথা বলল,
চাওয়ালা অবাক হয়ে সে একই কথা আবার বলল, কিন্তু এখানে তো কেউ বসে আছে। জানালার ধারের ওই খালি সিটটা আবার একটু দেবে আছে। কেউ একজন সেখানে বসে আছে, অপেক্ষা করছে। এই অপেক্ষার কোনো শেষ নেই। চক্রটা আবার নতুন করে শুরু হয়েছে, এবার এক নতুন ভুলে যাওয়া বন্ধুকে নিয়ে। আজকের এই আখ্যানের শেষে একটা প্রশ্ন খুব গভীরভাবে ভাবায়। যখন আমরা আমাদের প্রিয়জনদের, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের আমাদের স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি, তখন সেই শূন্যস্থানটায় কি তৈরি হয়? অন্ধকারে সেই জায়গাটা কে দখল করে? এই লোককথা আমাদের মনে করিয়ে দেয় যে স্মৃতি শুধু অতীতকে ধরে রাখে না, স্মৃতি আমাদের বর্তমানকেও নিরাপদ রাখে। যাদের ভুলে যাওয়া হয় তারা হয়তো চিরতরে হারিয়ে যায় না, তারা হয়তো ঠিক পাশেই এসে বসে, অপেক্ষা করে কখন তাদের মনে করা হবে। যাই হোক, আগুন এবার নিভে আসছে, আমাদের আজকের আখ্যান এখানেই শেষ। কিন্তু বাড়ি ফেরার পথে একটা কথা মাথায় রাখবেন, আপনার পাশের খালি সিটটা কি আসলেই খালি?